আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় পাকালন এই চ্যাপ্টারে কি করব, আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করব। তো প্রশ্নটি কোথা থেকে আসছিল? 2024 সালে বরিশাল বোর্ড। তো প্রশ্নটি আমি প্রথম পড়তেছি। কি বলছে? জনাব কালাম নতুন ডিজাইনের সালোয়ার কামিজ শাড়ি উৎপাদনের লক্ষ্যে 5 বছরের জন্য 15 লক্ষ টাকা বিনিয়োগ করার কথা ভাবছে। তো কত টাকা বিনিয়োগ করবে? কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তো যা থেকে বিক্রয় হতে পারে যথাক্রমে 3 লক্ষ, 6 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ। এটা কি তার প্রত্যাশিত বিক্রয় নাই, বিক্রয় করে বলছে প্রত্যাশিত বিক্রয়। তারপরে কি এটা সম্পূর্ণ অঙ্কের প্রত্যাশিত। যার চলতি খরচ বিক্রয়ের 25%, স্থায়ী খরচ 3 লক্ষ টাকা, কর হার 30% এবং অবচয় 30,000 টাকা। তারপর প্রতিষ্ঠানটির আদর্শ গড় মুনাফার হার 25%। তো কোন নম্বরে কি বলছে? গড় মুনাফার হার পদ্ধতি কি? গড় মুনাফার পদ্ধতি কি বলতো? গড় মুনাফার হার পদ্ধতি কি কোন নম্বরে বলছে? যে পদ্ধতিতে কোন প্রতিষ্ঠানের প্রকল্পের প্রত্যাশিত গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করা হয় তাকেই বলে কি? গড় মুনাফার হার। তো এটা কোন নম্বরের উত্তর আমি আর লিখতেছি না, বলে দিলাম, সবাই শিখে ফেলবে। বলো তো আবার গড় মুনাফার হার পদ্ধতি কি? যে পদ্ধতিতে কোন প্রকল্পের প্রত্যাশিত গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করা হয় তাকে গড় মুনাফার হার পদ্ধতি বলে। গড় মুনাফার হারের সূত্র কি? গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ না? এই সূত্রটা কি তুমি বলবা সংজ্ঞার মতো করে। কত কি বলছে? নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি কোনটি? নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি কোনটি বলতো? অবচয়, তাই না? হ্যাঁ, কোথায় আছে আমরা? নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি ব্যাখ্যা করো। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি কি? ক নম্বরে বলছে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি ব্যাখ্যা করো। নগদ আন্তঃপ্রবাহ ও পার্থক্য নির্ণয়ের উপাদানটি হলো অবচয়। বুঝতে পারছো না? এই যে নগদ নিট মুনাফা যখন আমরা পাই তার সাথে অবচয়টা যোগ করলে কি হয়? এই যে একটু করে আমরা গণনা করবো, নিট মুনাফার সাথে অবচয়টা যোগ করলে আমরা কি পাই? কি? হ্যাঁ, মাশাআল্লাহ। নিট মুনাফার সাথে অবচয় যোগ করে আমরা কি পাই? নিট নগদ আন্তঃপ্রবাহ পাই। বুঝতে পারছো? তো নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাই? তাহলে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য করে কোনটায়? অবচয়। মানে যখন নিট মুনাফা তুমি পাইছো তার সাথে অবচয়টা যোগ করলে কি পাইবা? নগদ আন্তঃপ্রবাহ না? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কোনটায়? নগদ আন্তঃপ্রবাহের মধ্যে অবচয় টাকা আছে আর নিট মুনাফার সাথে অবচয় টাকা যোগ করা নাই, এটা তো পার্থক্য। তাই প্রশ্ন বলছে, দেখো এটা তুমি একটু করে অঙ্কের মধ্যে করবা, কোনো তো টেকনিক্যাল বিষয়, অঙ্কটা ভালো করে বুঝলে সবগুলো উত্তর দিতে পারবা। এই কোন নম্বরে যে আমরা সংজ্ঞাটা বললাম এটা সূত্রের সংজ্ঞা না? গড় মুনাফা সূত্রের সংজ্ঞা। আচ্ছা, তাহলে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়ের উপাদানটি কি? অবচয়, তাই না? আচ্ছা, গ নম্বরে কি বলছে? জনাব কালামের বিনিয়োগকৃত প্রকল্পে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। আমরা কি করবো? নগদ প্রবাহ নির্ণয় করবো। এই যে আগে বুঝেছিলাম যেটা। তো নগদ প্রবাহ হচ্ছে তোমার এই অধ্যায়ের সম্পূর্ণ সবচেয়ে এই নগদ প্রবাহ যে আমরা অঙ্কটা করবো তার ভিতরে সবগুলো চলে আসবে। তো নগদ প্রবাহ আমরা কি নির্ণয় করবো? প্রথমে লিখবো কি? বিক্রয়। তার সাথে থেকে 3টা খরচ আমরা বাদ দিব। 3টা খরচ কি? চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। 3টা খরচ বাদ দিলে আমরা কি পাইবো? কর পূর্ববর্তী নিট মুনাফা। নিট মুনাফাটা পেয়ে যাবো, কিন্তু ওখানে তো কর বাদ দেয়নি। তাই কি কর পরবর্তী নাকি পূর্ববর্তী? কর পূর্ববর্তী মুনাফা। তারপরে আমরা যখন করটা বাদ দিয়ে দিব, ট্যাক্সটা বাদ দিয়ে দিব, কি আসবে? কর পরবর্তী বা নিট মুনাফা বলতে পারো, নিট মুনাফা। এই নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি চলে আসবে? নগদ প্রবাহ, আন্তঃপ্রবাহ। বুঝতে পারছি না? এখন আমাদের শিখছিলাম আমরা। আচ্ছা, একেবারে সহজ। আমরা এখন যে অঙ্কটা করবো এই অধ্যায়ের
সবচেয়ে বড় অঙ্ক, মানে এর ভিতরে এর বাইরে কোনো এর কোনো এর চেয়ে বড় বেশি কোনো লাইন কি আসবে না। তো ক খ আমি লিখে দিলাম না, তো শিক্ষার্থী বন্ধুরা গণন তোর, হ্যাঁ তাহলে আমাদের আমরা কি নির্ণয় করবো? 2 নম্বরে জনাব কালামের বিলুপ্ত প্রকল্পের নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে জনাব কালামের নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, এটা লিখলাম না, সরাসরি আমি কলাম দিয়ে দিচ্ছি। দেখো তো কটা হবে, বছর কটা? 5টা বছর না? আর লেখার জন্য একটা 2 3 3 4 5 আল্লাহ লিখলাম 1 2 2 3 4 5, তাই না? তো প্রথমে কি লিখবো আমরা? এখানে বিবরণ লিখতে পারি, তাই না? বিবরণ, তারপরে কি বছর 1, বছর 2, তারপরে বছর 3, বছর 4, বছর 5। তো প্রথমে আমরা কি বসাবো? বিক্রয়। বিক্রয় প্রথম বছর কত ছিল? 3 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ, তাই না? 3 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ। প্রথমে 3 লক্ষ না? 3 লক্ষ, 3 লক্ষ প্রথমে দিচ্ছিলাম, 6 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 6 লক্ষ, 4 লক্ষ, তারপরে 8 লক্ষ না? 8 লক্ষ পরে কত? 5 লক্ষ, ঠিক আছে না? 3 লক্ষ, 6 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ, ঠিক আছে না? তো আমরা প্রথমে যে আমাদের বিক্রয় টাকাটা বসাইতে হবে না, তার থেকে কি বাদ দিব? আমরা খরচটুকু বাদ দিব। তো খরচ কটি বলছিলাম? চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। তো প্রথমে বাদ লিখে আমরা চলতি খরচ বাদ বা মাইনাস দিতে পারি চলতি খরচ। কি বলছিল চলতি খরচ সম্পর্কে? বলছে প্রশ্নে যার চলতি খরচ বিক্রয়ের 25%। কার 25%? বিক্রয়ের 25%, তাই না? তো 3 লক্ষ টাকার 25% কত হয়? 75,000 হবে না? দেখো তো। আর 6 লক্ষ 25% কত হবে? 1.5 লক্ষ হবে না? দেখো তোমরা দেখো, 1.5 লক্ষ। আর 4 লক্ষ 25% হবে 4 25 100, 1 লক্ষ। 8 25 200, 2 লক্ষ। দেখো তো, চেক করে দেখো। তারপরে 5 25 75, 5 25 125, তাহলে 1 লক্ষ 25,000। দেখো এটা কি লিখছি আমরা? বাদ লিখছি না? তো এখানে ব্র্যাকেট দিব, বাদের চিহ্ন, হ্যাঁ। আর কোন খরচ আছে? তারপরে আবার কি বাদ দিব বলছিলাম? স্থায়ী খরচ। স্থায়ী খরচ, স্থায়ী খরচ সময় কি বলছে? স্থায়ী খরচ 3 লক্ষ টাকা। আচ্ছা, স্থায়ী খরচ বলছে, এটা কি চেঞ্জ হবে? প্রতি বছর সেম হবে। বিক্রয় যদি 1 টাকা হয় তো স্থায়ী খরচ 3 লক্ষ না? 3 লক্ষ টাকা বাদ দেওয়া লাগবে। স্থায়ী বিক্রয় যদি 15 বছর 10 কোটি হয় তাহলে স্থায়ী খরচ কত হবে? 3 লক্ষ। বুঝতে পারছো না? যখন আমার এই প্রতিষ্ঠানে তোমরা করতেছো, যদি আমার এখানে স্টুডেন্ট নাও আসে, তোমার যদি স্থায়ী খরচ টেবিল চেয়ার কিনছি নি, খরচটা ফিক্সড থাকলো না? আবার যদি কোনো বছর স্টুডেন্ট 100 জন আসে, তাহলে কি এই চেয়ার টেবিল এই খরচটা সিমি থাকলো? বুঝতে পারছো না? কত আছে? 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ না? 3 লক্ষ স্থায়ী খরচ 3 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা ব্র্যাকেট দিব, ওপেনিং 5 প্যাকেট, ক্লোজিং ওপেনিং 5 প্যাকেট, ক্লোজিং 5 প্যাকেট। তো
তো হিসাব বিজ্ঞানে ফাইন্যান্সে ভাগের দ্বারা মাইনাস বোঝায়, তাই না? তারপরে আর কি বাদ দিব বলছিলাম, এখানে যদি কেউ চলতি খরচ বাদ দিয়ে টাকা বসায়, আবার স্থায়ী খরচ বাদ দিয়ে টাকা বসিয়ে, আবার অবশ্যই বাদ দিয়ে টাকা বসিয়ে এইভাবে করেও তাহলেও হবে। আর আমরা যদি একসাথে বাদ দিয়ে দিই তাহলে আরো ভালো হবে। বাদ কি অবচয়, অবচয় সময় কি বলছিল, অবচয় সময় কি বলছে, অবচয় 30,000 টাকা। অবচয় 30,000 বলছে না? আচ্ছা, আমরা তো অবচয় অনেক সময় নির্ণয় লাগে, এখানে বলে দিছে সরাসরি 30,000 টাকা বাদ দিব, 30,000 টাকা। 30,000 বলছে না? অবচয় হচ্ছে এবং অবচয় 30,000 টাকা, ঠিক আছে না? তখন এই তিনটা খরচ তো আমরা লিখে বলছি, এখন বাদ দিয়ে দেই, ঠিক আছে না? তো 3,75,000 और 4,05,000 গেলে থাকবে 4,05,000, 4,05,000 মাইনাস হবে 1,05,000 মাইনাস ফিগার 4,60,80, তাহলে 1,20,000 টাকা। এটা হচ্ছে প্লাস ফিগারে 3, 4, 80। তারপরে 4 লক্ষ টাকা 4,30,000 যেতে হবে মাইনাস 30,000, 4 লক্ষ মাইনাস 30,000। এখানে 8 লক্ষ থেকে 3, 2, 5 লক্ষ 30,000 যেতে হবে 2,70,000, এটা হচ্ছে প্লাস ফিগারের। তারপরে কি 5 লক্ষ থেকে 4,55,000 যেতে হবে 45,000 কি প্লাসের, ঠিক আছে না? যেহেতু কেউ ক্যালকুলেট দিয়ে দেখো কি, হ্যাঁ এটার নাম কি দিব আমরা, এটার নাম দিব আমরা কি কর বাদ দিছি, কর কি আমরা বাদ দিয়ে দিছি না, কর যোগ্য মুনাফা লিখতে পারো, গুড, অথবা কর পূর্ব মুনাফাও লিখতে পারো, কর পূর্ব নিট মুনাফা, তাই না? বুঝতে পারছো? এটাকে কখনো নিট মুনাফা বলতে পারবো না, কারণ কর এখন আমরা বাদ দিইনি। এটাকে কর যোগ্য বলতে পারো, কারণ কর এটা কর ধরার যোগ্য, কারণ এই টাকার উপরে কর দেওয়ার যোগ্য নয়, কারণ এখানে অবচয় আছে, অবচয়ের উপরে কর দিয়ে বিক্রি কখনো দেওয়া কেউ কি দিবে না, এর জন্য এই টাকার উপরে কর দেওয়া এটা যৌক্তিক। আর এই টাকার উপরে কর ধরা হয় যখন বিক্রয়ের মধ্যে অবচয় থাকে, স্থায়ী খরচ থাকে, চলতি খরচ থাকে, এই খরচগুলোর উপরে আবার কর দেবো নাকি সরকার দে না। এই জন্য যখন এই তিনটা খরচ বাদ দিয়ে দিব, আর বাদ দেওয়ার পর যে টাকা দিতে হবে সেটার উপরে কর ধরা যুক্তিযুক্ত। এর জন্য আমরা লিখতে পারি কর যোগ্য নিট মুনাফা অথবা কর পূর্ব নিট মুনাফা, কারণ এখন আমরা কর ধরিনি। তারপর কি লিখবো, বাদ, যখন আমরা করটা বাদ দিব, কর কত পার্সেন্ট, কর হচ্ছে 30%। হ্যাঁ, তো 1,05,000 30% কত, 31,500 মাইনাস ফিগারের 31,500 মাইনাস ফিগারের। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে 34,000। তারপরে হচ্ছে এটা কোটা তোমরা বাদ দিব, তারপরে 3, 9, এটা যারা এভাবে করতে পারো সিস্টেমে শিখে রাখো। এই যে 3, কত 9, তারপরে 3,27 কত হয়েছে, তারপরে আমরা করতে পারবো, করগুলো কি করবো আমরা বাদ দিব। তো এই টাকাটা কি আমাদের প্রতিষ্ঠান কি লাভ করছে না ক্ষতি করছে, ক্ষতি হয়েছে না, ক্ষতি হয়েছে 1,05,000 টাকা। এই টাকার উপর কর হয়েছে 31,500 টাকা। যদি প্রতিষ্ঠানের লাভই হয়নি, প্রতিষ্ঠানকে আবার কর দেওয়া লাগবে নাকি? তো 1,05,000 মধ্যে করটা ছিল আমাদের 31,500, তো এই করটা কি করতে পারি আমরা, প্লাস করব নাকি এই টাকা থেকে আরো কমবে, কমবে না? তো কমলে কত হয় দেখো তো, এটা মাইনাস ফিগারে দাও, এটা প্লাস ফিগারে দাও,
এখানেও আমাদের 30,000 টাকা ক্ষতি হয়েছে, তার 30% কর হয় 9,000 টাকা। তো আমাদের তো প্রতিষ্ঠানে লাভই হয়নি, ক্ষতি হয়েছে। তো করের টাকাটা এখান থেকে কমবে না? তো কমাইলে কত হবে? 21,000 টাকা, মানে আমাদের ক্ষতি 21,000 টাকা। আচ্ছা দেখো তো তৃতীয় বছরের ক্ষতি কত ছিল? আসলে 30,000 টাকা ক্ষতি না, সরকারের ট্যাক্স 9,000 টাকা, এটা টাকার কারণে ছিল 30,000। যে তখন ক্ষতি হয়েছে সরকারকে কি আর ট্যাক্স দেওয়া লাগবে? যার কারণে কি এই 9,000 টাকা কমাইলে ক্ষতি কত রইল? 21,000 টাকা। আর এখানে 1,05,000 থেকে 31,500 বাদ দাও তো কত টাকায়? তারপর কত 70,000 68,000, দেখো তো তাতে দেবো কি 73,500। এটা কি প্রথম বছরের ক্ষতি কত ছিল? 1,05,000। কারণ কি এখানে সরকারের ট্যাক্স ছিল 31,500, যেহেতু ক্ষতি হয়েছে সরকারের ট্যাক্সটাকে আর দেওয়া লাগবে, তার কারণে ক্ষতিটা কমছে না বাড়ছে? আরো কমছে। আচ্ছা 1,20,000 থেকে 34 গেলে কত হবে? 8,84,000 না? দেখো তো 84,000 81,000 কত হবে? 11,000, ঠিক আছে না? 84 2,70,000 থেকে 81 গেলে কত হবে? 1,00,000 কি 8,90,000, তাই না? বুঝছে না? এখানে কত হবে? 32,000, দেখো তো 31,500 বোধ হয়, 31,500 নাকি? দেখো এই টাকাটার নাম কি? এখানে কি লিখছিলাম আমরা? কর যোগ্য বা কর পূর্ব নিট মুনাফা। এখন কর বাদ দিয়ে দিছি না, তো কি লিখবো? আর কি করের করের কোনো সম্পর্ক আছে এখানে? না, এটা হচ্ছে নিট মুনাফা। অনেক সময় আমাদের প্রশ্ন করে নিট মুনাফা নির্ণয় করার জন্য, তো নিট মুনাফা আমরা পেয়ে গেছি না, কিন্তু আমাদের এই প্রশ্ন কি বলছে? নগদ আনতে পাবা, একবারে শেষ পর্যন্তই বলছে। এখন শুধু আমরা এই যে অবস্থাটা বাদ দিছিলাম না, এটা আবার যোগ করে ফেলবো, তাইলে আমাদের গ নম্বরের আনসার, প্রত্যাশিত আনসার আমরা পেয়ে যাবো। যোগ কি লিখবো? না বাদ দিলে তুমি কর কিভাবে ইয়ে করবা, ধরবা? অবশ্যই উঠে করবে নাকি? এটা আগে বুঝাইলাম। এই 3টা খরচ বাদ না দিলে তো অবশ্যই তো 3 লক্ষ রুপি ধরলে হবে না, তো কর তো 3 লক্ষ রুপি ধরলে হবে না। সরকারকে যে আমরা কর দেই, কত টাকা কি দেই? খরচগুলো বাদ দিয়ে দেই। তোমার খরচ হয়ে গেল 3 লক্ষের মধ্যে 2 লক্ষ, তাহলে খরচ হয়ে কি সরকারকে কর দিবে না? শুধু মুনাফার উপরে সরকারকে কর দিবে, বুঝতে পারছো? এর জন্য যেহেতু আমরা সরকারকে ট্যাক্সটা দেই শুধু মুনাফার উপরে, সম্পূর্ণ বিক্রয়ের উপরে না, এর জন্য আমরা খরচগুলো এখানে বাদ দিয়া করটা ধরছি। আর এখন আবার নগদ আনতে পারবো, ক্যাশ ইনফ্লো নির্ণয় করার জন্য অবশ্যই আবার যোগ করব, বুঝতে পারছো? অবশ্যই কত ছিল এখানে? 30,000 ছিল না? প্রতি বছরই 30,000 ছিল। এখন যেহেতু যোগ করবো তাই আর ব্র্যাকেট দিচ্ছি না। যোগ করলে কত হবে দেখো তো? এখানে মাইনাস ফিগার ছিল আর এখানে প্লাস ফিগার, তো কত রইল? মাইনাস 73,500 আর প্লাস 30,000 দাও, কত হবে? 43,500 না? হ্যাঁ 43,500। তারপর কি 1,14,000 14,000, তারপরে 9,000, 1,19,000, 61,500, ঠিক আছে না? এই মুনাফা তো বসে যোগ করলে আমরা যে টাকাটা পাই এটার নাম কি? নগদ আন্ত প্রবাহ না? নগদ আন্ত প্রবাহ, এটাকে ইংলিশে বলে ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, আমাদের প্রশ্ন কি বলছিল? প্রশ্ন কি বলছিল? পারছি না আমরা? হ্যাঁ, যখন গণনাটা দেখো তো গড় মুনাফার হার নির্ণয় পূর্বক জনাব কালামের বিনিয়োগ করা যথার্থ হবে কিনা তোমার মতামত উল্লেখ করো। আচ্ছা, আমরা মতামত করতে হইলে আগে আমরা গড় মুনাফার হার তো নির্ণয় করতে হবে। তো প্রশ্ন আছে না, এটা দেওয়া প্রতিষ্ঠানের আদর্শ গড় মুনাফার হার কত দেওয়া আছে? 25% আছে না প্রশ্নে? তো আমরা দেখি নির্ণয় করে যাচ্ছে বেশি বার হয় কিনা, কম বাইর হয়, তাই না? তো গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কি? কোন নম্বরে বলছি আমরা সংজ্ঞা? সূত্র কি গড় মুনাফা হারের সূত্র? গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। তো
তো আগে তো গড় নিট মুনাফা নির্ণয় করা লাগবে। আমরা যে গড় নাম্বার পাইছিলাম এটা কি নিট মুনাফা, কিন্তু গড় নিট মুনাফা কি পাইছি, তো গড়টা কিভাবে বাইর করবো, পরিসংখ্যান শিখছি আমরা গণিতে, সবগুলা নিট মুনাফা যোগ করবো আর 5 বছর না 5 দিয়ে ভাগ করবো। তো নাম্বার প্রথমে আমরা কি লিখবো, এই গণং থেকে পাই, গণং থেকে পাই নিট, গণং থেকে পাই 5 বছরের নিট মুনাফা, 5 বছরের নিট মুনাফা কত বলতো, নিট মুনাফা কত পাইছি, নিট মুনাফা -৪৩,৫০০ ৭৩,৫০০, তাই না? ভালো করে দেখো, এই যে নিট মুনাফা ৭৩,৫০০, তারপরে ৮৪,০০০ না, তারপর -২১,০০০, ১,৮,৮৯,৯৯,০০০, তারপর ৩১,৫০০, 5 পাইছে না, ৭৩,৫০০ -৮৪,০০০, তারপরে -২১,০০০, ১,৮৯,০০০, ৩১,৫০০, ঠিক আছে না? তো আমরা কি নির্ণয় করবো, প্রথমে গড় নিট মুনাফা নির্ণয় করতে বলছে, গড় নিট মুনাফার হার, তো গড় নিট মুনাফা তো আগে নির্ণয় করা লাগবে, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, তো আগে গড় নিট মুনাফা নির্ণয় করা লাগবে। এগুলা কি নিট মুনাফা 5 বছরের, গড়টা কিভাবে করবো, এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ। তো আমরা জানি গড় নিট মুনাফা সমান কি, গড় নিট মুনাফা পরিসংখ্যান শিখছিলাম আমরা সূত্র, গড় নিট মুনাফা পাই কি মোট বছর, তাই না? তাহলে যোগ করো তো সবগুলা, প্রথমে কি -৭৩,৫০০ প্লাস ৮৪,০০০ প্লাস কত -২১,০০০, তারপরে কত প্লাস কি ১,৮,৮৯,৯৯,০০০, তারপরে প্লাস ৩১,৫০০, কত হয় দেখো তো, ৮ বছর কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে ভাগ করবো, তাই না? দেখো তো কত হয়, চাপো, -৩১,৫০০ প্লাস ৮৪,০০০, তারপরে প্লাস দিছো, আচ্ছা প্লাস একবারে দিয়ে দাও, প্লাসে মাইনাসে কি হবে, -২১,০০০ দিয়ে দাও, ২১,০০০, তারপরে ১,৮৯,০০০, তারপরে ৩১,৫০০, ২,১০,০০০ হয়েছে, তাই না? ৩১,৫০০, ২,১০,০০০ হয়েছে না? হ্যাঁ, আর বছর কয়টা, 5টা, 5 দিয়ে ভাগ করলে ২,১০,০০০ না, 5 দিয়ে ভাগ দিয়ে কত পাইছো, এটা ঠিক আছে না, ২,১০,০০০। তো ডেলিভারিটা আমরা কি পাইছি, গড় নিট মুনাফা, তো গড় নিট মুনাফা কি দিয়ে ভাগ করবো, গড় বিনিয়োগ দিয়ে ভাগ করবো। তো বিনিয়োগ গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে না আগে, আমরা গড় বিনিয়োগের সূত্র কি জানি, তো আবার লিখি, আমরা জানি কি গড় সূত্র লিখলে কি লিখলে সুন্দর হয়, আমরা জানি লিখলে সুন্দর হয় সবসময়, আমরা জানি কি, কারণ গড় সূত্রগুলা সবাই জানে, গড় বিনিয়োগ সমান কি প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য বাই কি বাই 2, তাই না? এটা তো বছরের নির্ণয় সূত্র, আর গড়ের সূত্র হচ্ছে 2, সূত্র বানানো একটা, মনোযোগ দাও না আবার ক্লাসে। তারপরে আচ্ছা প্রাথমিক বিনিয়োগ কত টাকা, 15 লক্ষ টাকা না, 15
লক্ষ টাকা। এই যে প্রশ্ন বলছিল সবার প্রথমে প্লাস ভগ্নাবশেষ মূল্য মানে যন্ত্রপাতি বা সম্পদগুলা বছর শেষে আয়ুষ্কাল শেষে বিক্রয় করে কোন টাকা পাইছে এমন কি কথা আছে এখানে? মানে ভাঙ্গা টাঙ্গা যন্ত্রগুলা বিক্রয় করে কিছু টাকা পাইছে এমন কিছু কোন কথা আছে প্রশ্নে? না, তাহলে শূন্য বাই 2। তো 15 লক্ষ যোগ শূন্য যোগ করলে তো 15 লক্ষ হবে, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7,50,000, তাই না? বুঝতে পারছো না? ঠিক আছে না? দেখো তো, চেক করে দেবো। তখন আমরা কি নির্ণয় করবো? প্রশ্ন কি বলছে? গড় মুনাফার হার নির্ণয়ের মাধ্যমে তুমি মতামত দাও। তো আমরা এখন গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো না? গড় মুনাফার হারের সূত্র কি? গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। তো এই দুটো তো পেয়ে গেছি আমরা, এখন সূত্রের মান দিতে পারি না? তো এখন আমরা সর্বশেষ অঙ্কটি ক্যালকুলেশন আমরা জানি কি গড় নিট মুনাফার হার সমান কি, এই যে প্রথমে নির্ণয় করছিলাম গড় নিট মুনাফা, এটা উপরে বসাবো, তাই না? এর জন্য এগুলো নির্ণয় করছি, কারণ এগুলো না হলে তো পারবো না। গড় নিট মুনাফা কেউ চাইলে, আর এরপরে কি নির্ণয় করছি? গড় বিনিয়োগ, এটা নিচে বসাবো গড় বিনিয়োগ। হ্যাঁ, আর পিছনে কি করতে পারো? চাইলে 100 গুণ দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা না। কেউ চাইলে এই সূত্রটা প্রথমে লিখতে পারো, আর এগুলা দিয়ে ক্যালকুলেশন করে নিচে ওয়ার্কিং করে নির্ণয় করতে পারো। বুঝতে পারছো নি? মানে এগুলা ওয়ার্কিং করে নির্ণয় করতে পারো নিচে, এই দুইটা সূত্রটা প্রথমে লিখতে পারো, চাইলে এই কাজগুলো আগে করতে পারো, মূল সূত্রটা নিচেও লিখতে পারো। তো গড় আমরা এখানে করি, হ্যাঁ, গড় মুনাফা কত পাইছি আমরা? নিট মুনাফা 42,000 পাইছি না? সেখানে দেখাই, হ্যাঁ, গড় নিট মুনাফা কত পাইছি? এই যে গড় নিট মুনাফা কত পাইছি? 42,000 টাকা। আর গড় বিনিয়োগ কত পাইছি একটু আগে? 7,50,000 টাকা গুণ 100, তাই না? দেখো তো কত হয়? 100 দ্বারা গুণ করো, 100 দিছি না? 0.5 কত? 0.5, তাহলে 5%, 5.6% হবে, তাই না? ঠিক আছে না? 100 দ্বারা গুণ, মানে যদি 100 দ্বারা গুণ না হতাম তাহলে কত হইতো? 0.056। তো 0.056 তাহলে আর পার্সেন্ট দিতে পারবে না পাশে, আর যখন এইটা লিখবে তখন পার্সেন্ট দিতে হবে। বুঝতে পারছো? 0.05 যে কথা, 5.6% একই কথা। 0.05% বলছি আমি, না 0.05 তখন পার্সেন্ট থাকবে না, আর দশমের আগে যখন সংখ্যা চলে আসবে পার্সেন্ট আসবে। বুঝতে পারছো? এখানে লিখতে পারো, যদি 100 না দাও, আমরা যদি 100 গুণ নাও করি, আমরা 0.05 অর লিখে 5.6% দিলেও হবে। এটা 0.06 মানে তো কি 100 দ্বারা গুণ করলে পার্সেন্ট আসবে, তাই না? তোমাদের প্রশ্ন কি বলছিল? গড় মুনাফার হার নির্ণয়পূর্বক জনাব কালামের বিনিয়োগ করা যথার্থ হবে কিনা তোমার মতামত উল্লেখ করো। বলো তো এখন যথার্থ হবে কিনা, কে বলতে পারবা? যথার্থ কি হবে? এই যে এখানে 5.6% যে কথা, 5.60% কি একই কথা। শূন্য দিতে পারো, না দিতে পারো। আচ্ছা, আমাদের বলছিল তোমার গড় নিট মুনাফার হার নির্ণয়পূর্বক জনাব কালামের বিনিয়োগ করা যথার্থ হবে কিনা তোমার মতামত উল্লেখ করো। বলো তো যথার্থ হবে কি না? কারণ তার প্রশ্ন কি ছিল? প্রতিষ্ঠানটির আদর্শ গড় মুনাফা কত পার্সেন্ট? 25%। আমরা পাইছি শুধু কত পার্সেন্ট? 5.60%। একেবারে কম না? তো কি বলবো আমরা? তার বিনিয়োগ করা কি যথার্থ হবে না। হ্যাঁ, তোমরা নিজের মতো করে লিখে দিতে পারি, যে যেভাবে করো সংক্ষেপে বড় করে লিখতে পারো। আমরা লিখবো কি? সুতরাং যেহেতু, যার নাম কি? জনাব কালাম না? জনাব কালামের কি ছিল প্রশ্নে? আদর্শ গড় মুনাফার হার, আদর্শ গড় মুনাফার হার কত পার্সেন্ট? প্রশ্ন 25% ছিল না? সবাই প্রশ্নের দিকে তাকাও। মার্কার আলোচনা করে যে গড় মুনাফা কত পার্সেন্ট? 25%। যেহেতু জনাব কালামের আদর্শ গড় মুনাফা 25%, কিন্তু
কিন্তু কি তার নির্ণয় গড় মুনাফা কত, কিন্তু প্রত্যাশিত বা নির্ণয় গড় মুনাফার নির্ণয় গড় মুনাফা কত পাইছি 5.60%, 5.60%। তাই কি তার বিনিয়োগ করা কি হবে না, যথার্থ নয়। তাইলে তোমার প্রকল্পটিতে জনা কালামে বিনিয়োগ করা প্রশ্ন কি করছিল, বিনিয়োগ করা যথার্থ হবে কিনা। আমরা কি বলবো, তাই বিনিয়োগ করা যথার্থ হবে না, এখানে তো জায়গা হবে না। তাই জনাব কালামের না, কালামের প্রকল্পটিতে বিনিয়োগ করা কি যথার্থ কি নয়, ঠিক না, নয় লিখবো, বুঝতে পারছো। তার আদর্শ গড় মুনাফার হার হচ্ছে 25%, আর এটা কত কম। প্রতিষ্ঠানতে যে মুনাফাটা পাইবে, যে হারে খরচগুলো হবে, যে হারে করটা দিবে, হ্যাঁ, আর যে হারে তার বিক্রয়টা, সেই তুলনায় প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করা যৌক্তিক হবে না। আশা করি বুঝতে পারছো, তুলো তো খাতায়।